This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘাযতীন কামারহাটি ট্যাংরা আর এবার বাগুইহাটি ফের হেলে পড়ল বাড়ি। বাগুইহাটির জগৎপুরে হেলে পড়ল পাশাপাশি দুটি বাড়ি। একটি বাড়ি হেলে পড়েছে ল্যাম্পপোস্টের উপর, জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। পুরসভায় লিখিত অভিযোগ স্থানীয় কাউন্সিলরের। বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের মধ্যে দায় ঠেলাঠেলি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অথই জলে বিপজ্জনক দুটি বাড়ির বাসিন্দারা। নাকের ডগায় তৈরি হলো বেআইনি দুটি বাড়ি, জানলই না বিধাননগর পুর নিগম। আপাতত নোটিশ দিয়েই দায় সারছে পুরসভা। একের পর এক বাড়ি হেলে পড়ার ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথম বাঘাযতীন, যেখানে দেখিয়েছিলাম যে কিভাবে একটা হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়েছিল। তারপর কামারহাটির ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম। ট্যাংরা, ক্রিস্টোফার রোড, আর এবার বাগুইহাটি ফের হেলে পড়লো বাড়ি। একসঙ্গে চারটি ছবি আপনারা দেখছেন। বিগত 4 দিনে পরিসংখ্যান দেখলে চারটি বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটলো এবং এই ঘটনা ঘটার পরই দায় ঠেলাঠেলির একটা পর্ব শুরু হয়ে যায়। এবং এই ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। জগৎপুরে হেলে পড়েছে পাশাপাশি দুটি বাড়ি। একটি বাড়ি হেলে পড়েছে ল্যাম্পপোস্টের উপর, জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠছে। তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার। এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন। ওই অঞ্চলে যিনি দেখাশোনা করেন মলয় চক্রবর্তী, উনি ওই রাস্তাটা করার জন্য বলেছিলেন। এবার ওই রাস্তাটা করার পরে তারপরেই ওই জায়গায় বাড়িগুলো মিঠুন কর ও আর আরেকজন ওরা তত্ত্ব করে ওই জায়গাটা কিনে বাড়ি করে নিয়েছে। কিন্তু সেটা আপনার আমলে হয়নি, ওটা পরের কাউন্সিলের আমলেই হয়েছে। মলয় চক্রবর্তী সব জানে ব্যাপারটা, আমার সময় হয়নি। আমার সময় তাহলে খবর পেতাম, আমি তো করতেই দিতাম না। পুকুরের উপর কোনো বাড়ি আজ পর্যন্ত করতে দিইনি। কোনো ঘটনা ঘটতে শুরু করলে সেটা যেন থামার নামই নেয় না। একটু আগে বাগুইহাটির ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আর এবার বিধাননগরের নারায়ণপুর হেলে পড়ল বাড়ি। এই হেলে পড়া বাড়ি ঘিরে রীতিমতো আতঙ্ক। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি বিধাননগরের নারায়ণপুরে। বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একের পর এক বাড়ি হেলে পড়ার খবর পেয়ে নড়ে চড়ে বসেছে পুরসভা। এরপরই নারায়ণপুরে হেলে পড়া বাড়ির বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রঞ্জিত। একের পর এক বাড়ি হেলে পড়ছে, কিন্তু যারা বাসিন্দা তাদের কি দোষ? তারা কোথায় যাবে রাতারাতি যদি তাদেরকে বাড়ি খালি করতে বলা হয়? একদম দেখো চয়নিকা, দুশ্চিন্তার ভাস কিন্তু পড়েছে বিভিন্ন বহুতল আবাসনের আবাসিকদের। তারা কোথায় যাবে তারা বুঝে উঠতে পারছে না। একাধিক জলাজমি ভরাট করে সেই সকল বেআইনি নির্মাণ করা হয়েছে, যার জেরে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যে বহুতল বাড়ির যে ভার বহন ক্ষমতা সেটা কিন্তু একেবারে নির্ণয় করা হয়নি এবং সে কারণে অবৈধ নির্মাণ গড়ে তোলা এবং পাশাপাশি সেই সকল পুকুরের জলাজমি ভরাট করে সেই সকল নির্মাণ গড়ে ওঠায় কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিল্ডিংগুলো অর্থাৎ বেআইনি বিল্ডিংগুলো বিধাননগর জুড়ে অর্থাৎ পূর্বতন রাজারহাট, গোপালপুর এবং বর্তমান বিধাননগর পৌর নিগম জুড়ে একাধিক বিল্ডিং কিন্তু এইভাবেই হেলে পড়েছে বিপজ্জনকভাবে এবং সেইখানেই দুশ্চিন্তার ভাস। কোনো জায়গায় অবৈধ নির্মাণ হচ্ছে, আবার কোনো জায়গায় এই রকম অবৈধ পুকুর ভরাট করে নির্মাণ হয়েছে, যার জেরে কিন্তু বিল্ডিংয়ের এই চরম দুর্দশা। আর তুমি দেখতে পেরেছো এর আগে বাঘাযতীন, দেখতে পেরেছো তুমি ট্যাংরা, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি বাগুইহাটির 23 নম্বর ওয়ার্ড, নেতাজি বলবো না, দায় ঠেলাঠেলির একটা ব্যাপার হয়ে গেছে। আর এই ওয়ার্ডটি হচ্ছে রাজারহাট গোপালপুর। পূর্বতন চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়, বর্তমান রাজারহাট নিউ টাউনের বিধায়ক তিনি।
তার মেয়ে আরাত্রিকা ভট্টাচার্য তিনি দায় সেরেছেন। তিনি বলছেন যে আমরা অলরেডি দিয়ে দিয়েছি, অর্থাৎ এই বিল্ডিংটি বেআইনি, এই বিল্ডিংটি বিপজ্জনক, সেই কারণে আমরা পৌর নিগমকে চিঠি করেছি। পৌর নিগম বলেছেন বিভিন্ন আবাসিকদের এখান থেকে সরিয়ে নিয়ে যেতে, কিন্তু আবাসিকরা কি দোষ করেছে? তাদের মাথার তলার থেকে ছাদ এইভাবে কিন্তু সরে যাচ্ছে। সব সময় তোলা উচিত, তার কারণ যারা বাড়ি কিনেছেন, একজন মধ্যবিত্ত তার গোটা জীবনের পুঁজি দিয়ে সে একটা বাড়ি কিনছে, সে একটা ফ্ল্যাট কিনছে, কিন্তু তারপর তাকে রাতারাতি সেই ফ্ল্যাট খালি করে দিতে বলা হচ্ছে। সে যাবে কোথায়? তার বাঁচার পুরো রসদটাই তো চলে যাচ্ছে। এইরকম নানাবিধ প্রশ্ন উঠতে কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে। আপাতত তোমাকে ধন্যবাদ। যে কথা বলছিলাম, রাতারাতি মাথার ওপর থেকে সরে যাচ্ছে ছাদ। 3 দিনের মধ্যে ট্যাংরার হেলে পড়া বহুতল খালির নির্দেশ দিয়েছে পুরসভা। কার গাফিলতি, কার দায়ে ছাদহীন হচ্ছে এই 13টি পরিবার? গোড়ায় গলদ নাকি নজরদারির অভাব? প্রশ্নে পুরসভার ভূমিকা। একের পর এক জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কখনো বাঘা যতীন, কখনো কামারহাটি, কখনো ক্রিস্টোফার রোডকে ট্যাংরা, কখনো বাগুইহাটি, নারায়ণপুর। আচ্ছা, সব জায়গায় যে এইভাবে গজিয়ে উঠছে ব্যাঙের ছাতার মতো অবৈধ নির্মাণ, পুরসভাও কিন্তু একে অবৈধ নির্মাণই বলছে এবং জলাজমি ভরাট করেই এই নির্মাণ চলছে বলা হচ্ছে। তাহলে প্রশ্ন, এত অবৈধ নির্মাণ হচ্ছে, এত জায়গায় জলাজমি ভরাট করা হচ্ছে, কিন্তু পুরসভা কিছুই টের পাচ্ছে না, সবটাই রাতের অন্ধকারে ঘটে যাচ্ছে, এমন তো নয়। এই সব নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পরিস্থিতি খতিয়ে দেখতে ট্যাংরায় সকালেই পৌঁছে যান পুরসভার ইঞ্জিনিয়াররা এবং গোটা বিষয়টি তারা খতিয়ে দেখেন। ট্যাংরা ক্রিস্টোফার রোডের যে বহুতল বাড়ি হেলে যাওয়ার ঘটনা ঘটেছে, সেই বাড়ির 4র্থ তলা থেকে রয়েছি আমরা, এবং সেখানে এক গৃহবধূ, তার সঙ্গে কথা বলবো। তিনি ইতিমধ্যেই তার যে ফ্ল্যাট, যেখানে তিনি ভাড়া থাকছেন, সেই ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তার ঘরের যে সমস্ত সামগ্রী, সেগুলো ইতিমধ্যেই গোটানো শুরু করেছে। তার কারণ, যেহেতু পুরসভার তরফ থেকে বলা হয়েছে, 3 দিন সময় দেওয়া হয়েছে যে এই ফ্ল্যাট বা এই বহুতল আবাসনটিকে ভেঙে ফেলা হবে, এবং সেক্ষেত্রে 3 দিন সময় হচ্ছে সমস্ত আবাসিকদের। সেক্ষেত্রে যারা ফ্ল্যাটের বাসিন্দা তারাও যেমন সমস্যায় পড়েছেন, তার পাশে যারা ভাড়া থাকছেন তারা বিকল্প ব্যবস্থা শুরু করেছেন। ইতিমধ্যেই ঘর ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। কোথায় যাবেন এই পরিস্থিতিতে? ঘর এখন খুঁজছি, এই জাস্ট তো 2 দিন হয়েছে, তো ঘর পাচ্ছি না। এই যে সেই দালালি করে তো যারা, ওদের থেকে আমরা যোগাযোগ করেছি, ওনারা ঘর খুঁজছেন এখন। তো আপনারা যখন এসেছিলেন তখন দেখেছিলেন এই ফ্ল্যাটটা কি হেলেছিল, এই বাড়িটা? না, তাহলে তো আসতামই না। জাস্ট এই 3-4 দিন হয়েছে, আমরা জানতাম না, নাহলে তো কবেই বেরিয়ে যেতাম এখান থেকে। নতুন ফ্ল্যাটে আসা ভাড়ায় এসেছিলেন, সেই ভাড়াও এখন ছাড়তে হচ্ছে, বিকল্প ব্যবস্থায় যেতে হবে, এবং সে কারণেই সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে ট্যাংরা ক্রিস্টোফার রোডের প্রত্যেকটি প্রায় ফ্ল্যাট থেকে। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, ট্যাংরা। থাকার জায়গা নেই কোথাও আমাদের, যার জন্য যেতে পারেনি। যা যা আছে তারা চলে গেছে, আমাদের কোথাও জায়গা নেই। আমাদের যদি কিছু না সরকার থেকে না ব্যবস্থা করে, তো আমরা একদম মুশকিলে পড়ে যাবো, মানে রাস্তায় বসে যাবো। 23 তোমার ডিসেম্বরে উঠেছি ফ্ল্যাটে, কেনা ক্যাশ না ব্যাংক, মানে ক্যাশ 13 লাখ। রিটায়ার হয়েছি, মানে এ করে এখন এইটা নিয়েছিলাম কোনো রকমে, কিন্তু তাও এটা একটা কী করে গেল যে এরকম হয়ে গেল। আর যে প্রমোটার, সে তো পালিয়েছে, তাকে পাওয়াই যাচ্ছে না। কিছু নেই, খাওয়া দাওয়া নেই, আমার ঘরে এই মাথায় হাত পড়েছে। যদি মরতে হয় আমরা এখানেই মরবো। আমি তো বিশেষ করে আমিই মরবো এখানটায়, কারণ আমি লোকের বাড়ি কাজ করে এই জায়গাটা এসেছি। ধার দানা অনেক আছে, তাতে এখনো শোধ করতে পারিনি। মানে সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে এই একটা ফ্ল্যাট কেনা। মাথা একটা ছাদ করেছিলাম, এই একটা। তারপর যদি ছাদটা যদি এইভাবে চলে যায়, তাহলে কী করবো? জীবনটাই শেষ। তার থেকে মরার থেকেই ভালো এটা। আমি দিদির কাছে একটুখানি বলতে চাইছি যে আমার ননদ যে বলছে বারবার গলায় দড়ি দেবো, গলায়, এটা যেন না হয়, এই জিনিসটা যেন করতে না হয়। সারা জীবনের ইনকাম এই জায়গায় এসছে, চারদিকে এখনও ধার দেনা পড়ে আছে। আমরা তো না জেনে কিনেছি, সেটা আমরাও এখন তো বুঝতে পারছি না, কিন্তু দিদি একটু আমাদের সাহায্য করুক। আপনাদের মনে আছে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছিলেন পিসার হেলানো টাওয়ার হয়ে যাচ্ছে এখানকার বাড়ি, এখানকার বহুতলগুলি। আর এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই একই কটাক্ষের সুরে বললেন, এতদিন সবাই পিসার হেলানো মিনার দেখতে যেতেন, এখন এখানকার হেলানো বাড়ি দেখতে যাবেন। যেভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর দিদির কাউন্সিলররা পয়সা খেয়ে অবৈধভাবে বাড়ি নির্মাণের পারমিশন দিয়েছে, তাতে
একের পর এক বাড়ি ভেঙে পড়বে, এটাই তো স্বাভাবিক। পিসার হেলানো মিনার দেখতে যেত, এখন পিসির হেলানো বাড়ি দেখতে আসবে সবাই পশ্চিমবঙ্গে। কলকাতায় হেলে পড়া বাড়ি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পুরসভার। গত কয়েক মাসে 30টি বহুতল হেলে পড়েছে কলকাতায়। ঠিক শুনছেন, একটি দুটি নয়, 30টি বহুতল হেলে পড়েছে। শহর জুড়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পুরসভার বিল্ডিং বিভাগের। হেলে পড়া বাড়িগুলির মধ্যে 65% বেআইনি বলছে রিপোর্ট। নকশা অনুমোদন ছাড়াই বাড়ি তৈরি হয়েছে, এটাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যদিও কলকাতায় মোট বেআইনি নির্মাণ কত তথ্য দিতেই পারেনি পুরসভা। কিভাবে পুরসভার নাকের জগায় রাতারাতি তৈরি হলো এতগুলো বেআইনি বাড়ি? একটা নয়, দুটো নয়, একেবারে 30খানা, এবং সেটা বিভিন্ন এলাকায়। পুরসভার নজরদারি কি শুধুই খাতায় কলমে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চিতভাবে উনি এখনো আমাদের স্যাংশন প্ল্যান দেখাতে পারেননি। বাড়িটা যদিও কিছু না, এই বাড়িটা তো খুঁজেই পাইনি কাউকে এখনো, কারণ খালি বাড়ি, কাউকে পাচ্ছি না। ওখানে গিয়ে নোটিশ মারা হয়েছে যে যদি যোগাযোগ করে। আর এদিকের বাড়িটা স্যাংশন প্ল্যান পাইনি, যদিও যারা বাড়ির আছেন তারা আজকে স্ট্রাকচারাল স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। এফআইআর তো নিশ্চয়ই হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। বাড়ি তৈরি করার আগে মাটি পরীক্ষা করা জরুরি। গোড়াতেই গলদ থাকছে, এমনটাই মনে করছেন নির্মাণ বিশেষজ্ঞরা। এখানে 3 তলার উপরে বাড়ি যে কোনো সময় হেলে যেতে পারে যদি শ্যালো ফাউন্ডেশনে থাকে। ফলে বাড়ির মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি বিষয়। সয়েল টেস্ট না করে এখানে বাড়ি করা উচিত নয়। পুরসভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। বাড়ি যখন হেলছে তাহলে সেই হেলে পড়া বাড়ি সেটাকে সোজা করতে যে প্রযুক্তির প্রয়োজন, সেই ধরনের প্রযুক্তির দক্ষতা সম্পন্ন নির্মাণকারী সংস্থা, মেরামতি সংস্থা, তাদেরকে এনলিস্ট করা হোক এবং কেবলমাত্র তাদের হাতেই যেন এই মেরামতির ভার থাকে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের সংস্থা, হাতুড়ে সংস্থার হাতে যেন না যায়, তাহলে বিপদ আরও বাড়বে। একদিকে কলকাতায় যখন একের পর এক জায়গায় বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে, সেই সময় কাঁচরাপাড়ায় ভেঙে ফেলা হচ্ছে বিলাসবহুল হোটেল। বেআইনিভাবে নির্মাণের অভিযোগে হোটেল ভাঙছে হালিশহর পুরসভা। এলাকায় উত্তেজনা। কাঁচরাপাড়ার ছবি দেখছেন। কাঁচরাপাড়ায় ভেঙে ফেলা হচ্ছে একটি বিলাসবহুল হোটেল। অভিযোগ, বেআইনিভাবে এই হোটেলটি নির্মাণ করা হয়েছিল এবং তারপরই হালিশহর পুরসভা সিদ্ধান্ত নেয় এই হোটেলটি ভেঙে ফেলার। এটা কি বেআইনি ছিল? সেটা এখন ওনারা বলতে পারবে। না না, আমাদের একবার প্ল্যান করেছি। প্ল্যান কোথা থেকে করেছে? প্ল্যান ওখানে স্যাংশন নিয়েছে ওদের কাছ থেকে। কে দিয়েছে? হালিশহর মিউনিসিপ্যালিটি। হালিশহর মিউনিসিপ্যালিটি প্ল্যান দিল, হালিশহর মিউনিসিপ্যালিটি ভাঙছে। এখন ওরা বলছে এক্সট্রা যত ছাড় দেওয়া দরকার ছাড়া হয়নি। তার জন্য আমরা বলেছি যে আমরা তার জন্য যদি কোনো রকম ফাইন হয় তাহলে ফাইন দেবো। এবার একবার পুরুলিয়ার দিকে নজর রাখা যাক। পুরুলিয়ার আরশায় নাকি আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস চলছে। আইসিডিএস এর তৃণমূল নেতার অফিস বন্ধ, কচিকাচাদের পড়াশোনা। 10 বছর ধরে, 1 বছর না, একেবারে 10 বছর ধরে তৃণমূল নেতার বিরুদ্ধে আইসিডিএস দখল করে রাখার অভিযোগ উঠছে। পরিত্যক্ত প্রাথমিক স্কুলে আইসিডিএস পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্না। আইসিডিএস এ তৈরি সময় ধারে প্রায় 5 লক্ষ টাকার কাঁচা মাল নেন ঠিকাদার। ঠিকাদারের ধার করা টাকা আমি শোধ করেছি দাবি করছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অর্থাৎ যার বিরুদ্ধে ওই আইসিডিএস এর ঘরটিকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে দেওয়ার অভিযোগ। ঠিকাদার টাকা শোধ না করা পর্যন্ত ছাড়ব না আইসিডিএস, দাবি তৃণমূল নেতার। আপনাদের তো সেন্টার হয়েছিল। কোথায় সেই সেন্টার? তো এখানে একটা মাল আছে। হ্যাঁ, সেই সেন্টারটা কি অবস্থা? সেন্টারটা তো রঞ্জিত গোরানকে দখল করে রেখেছে। এখানে চলছে সেন্টার ঘর নাই। সেন্টার ঘর তো ওখানে করে দেওয়া হয়েছে। তো ওইখানে ছাড়ছে না। কে? রঞ্জিত গোরা। রঞ্জিত গোরাই কে? রঞ্জিত গোরা ওই যে ওয়াদ ঘরের এই ছেলেটা নিয়ে গেল। কি করে সে? আমরা কই ঢুকতে দেই নাই। সরকার যদি যতক্ষণ না ওই আইসিডিএস এর কর্মীকে চার্জ দেয় বা চাবিখাড়িটা দেয়, ততক্ষণ পর্যন্ত তো সে ঢুকতে পারবে না, কারণ সে তো পাবলিক একজন। হ্যাঁ, কারণ সরকার হ্যান্ড ওভার না করলে আর কি সেটা সম্ভব নয় তার দ্বারা। আইসিডিএস সেন্টারে এখন কি হয়?
আইসিডিএস সেন্টার মনে হচ্ছে লোকজন বাস করে, ওদের যাদের জমি বটে তারাই থাকে। ধর্মীয় কার্যের কারণ যে ঠিকাদার কাজটা পাইছিলেন, সম্পূর্ণ টাকাটা আমি বহন করেছি। আমি দখল করি নাই। আমার 4,73,000 টাকা দিয়ে আমি বিডিও সাহেবকে চাবি দিয়ে দেবো। আপনাদের এই এলাকাতে একটি যাত্রাটার গ্রামের যে আইসিডিএস সেন্টার, সেটা দীর্ঘদিন ধরে শাসক দলের এক নেতা দখল রয়েছে। সেন্টারটা চলে একটু ভাঙা, আপনি জানেন? না না, এটা এই সম্বন্ধে আমি কিছু জানি না। আপনার কাছে কোনো কেউ অভিযোগ করেন? না, আমার কাছে এখন কেউ অভিযোগ করে না। আগে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আর আমার জানা নাই। এখন পদে আছেন, এখন কি জানেন? না, এখন আমি আর কিছু জানি না, এখন আমার কাছে কেউ আসেও নাই। এখন সেন্টারটা চলে কোথায় জানেন? মানে খোঁজ নিয়েছেন কোনো? ওটা শুনেছিলি যে একটু চার্জে আছে, এখন কোথায় চলে না চলে সেটা আমি ঠিক জানি না। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। পুরুলিয়ার আরশায় আইসিডিএস দখল করে তৃণমূল নেতার অফিস। আইসিডিএস এর তৃণমূল নেতার অফিস বন্ধ, কচিকাচাদের পড়াশোনা। একেবারে 10 বছর ধরে তৃণমূল নেতার বিরুদ্ধে আইসিডিএস দখল করে রাখার অভিযোগ। এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন বিরোধী দলনেতা আপনাদের শোনাবো। মমতা ব্যানার্জি 1,20,000 টাকা বাড়ি দিচ্ছে, আর এখানে বসিরহাটে 2.5 লক্ষ টাকার বাথরুম তৈরি দিচ্ছে। বড় বড় 5 তলা 6 তলা 7 তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে। আর আইসিডিএস সেন্টার তো যাবে, টাকা ছাড়া কোনো কথা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন, কোনো শৌচালয়ে কোনো মোটা লোক ঢুকতে পারে না, বেরোতে পারে না। পার্থকেষ্টদের একবার যদি ঢুকিয়ে দেন বের করতে পারবেন না। জন বার্লার ফুল বদল কি এখন সময়ের অপেক্ষা? আলিপুরদুয়ারে হাসিমারার সুভাষিনী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে পৌঁছে যান বিজেপি নেতা জন বার্লা। অপেক্ষা করুন ইঙ্গিতপূর্ণ বার্তা চা বলার দাপুটেই নেতার। বার্লা কি করবেন সেসব নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই দলের, জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ। সুমন, এখন কি শুধু সময়ের অপেক্ষা অফিসিয়ালি জয়েন করা? দেখো, জন বার্লা যে আজকের এই সভাতে যোগ দেবেন সেটা কিন্তু উনি আগেই বলে দিয়েছিলেন, এবং সেই মতো আজকে তিনি এসছেন, মুখ্যমন্ত্রী সভায় যোগ দিয়েছেন। সরকারি অনুষ্ঠান ছিল, এখানে সৌজন্য বিনিময় হয়েছে এবং মুখ্যমন্ত্রীর মঞ্চেও তিনি ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, উনি বেশ কয়েকদিন ধরেই আসবেন বলছিলেন, কিন্তু সমস্যা গিয়ে দাঁড়িয়েছে যে বিজেপির তরফ থেকে তার সাথে কেউ কোনো যোগাযোগই করেনি, এবং পাশাপাশি বিজেপি যে তাকে নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না, এটা কিন্তু এক প্রকার স্পষ্ট। আর এই প্রেক্ষিতে এই মুহূর্তে জন বার্লা মুখ্যমন্ত্রীর মঞ্চে আসার পর তার কিন্তু আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই। ফলে তিনি বলেছেন যে 1 মাস অপেক্ষা করুন, সামনে দেখতে পারবেন। এটা স্বাভাবিক। সম্প্রতিকালে যা অবস্থা তৈরি হয়েছে জন বার্লা বিজেপি দলে, তাতে বিজেপিতে ছেড়ে তৃণমূলে যোগদান করাটা এখন জন বার্লার কাছে একমাত্র বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, একমাত্র পদক্ষেপ। আর সেই পদক্ষেপের দিকে আজকে কিন্তু তিনি পাটা বাড়িয়ে দিলেন। প্রত্যাশা ছিল, কথাও ছিল, সেই মতো আজকে যোগদান করেছেন সভায়, সেখানে সভাতে সৌজন্য বিনিময় করেছেন। চয়নিকা, ধন্যবাদ সুমন। কথা বলছিলাম সুমন কল্যাণ ভদ্রর সঙ্গে। এদিকে সময় সবকিছু ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকে নামার পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রাক্তন বিজেপি সাংসদ ও মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী জন বার্লার। দিদির সঙ্গে কি কথা হলো জন্দা? দিদির সঙ্গে কি কথা হলো? সময় অপেক্ষা করো সবকিছু। কেমন লাগলো? আজকে তো জয় বাংলা বললেন। হ্যাঁ দাদা, আপনি কি কবে হবে? জয় বাংলা স্লোগান দিলেন, কেমন লাগলো? প্রোগ্রামে এতদিন পরে সরকারি প্রোগ্রাম আছে, ডাকা হয়েছিল, আসলাম বাস। কোনোদিন ডাকা হয়নি। এই রাজ্যের মানুষ, হ্যাঁ, এই রাজ্যের লিডারশিপ, হ্যাঁ, উনি যখন আসছে আমি আসলাম বাস। দাদা কি খুশি? আপনি কি খুশি, সন্তুষ্ট? এত প্রকল্প দিয়েছে, তাহলে কি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, ওইটাই তো খুশি। এদিকে আলিপুরদুয়ারে তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলাল বলছেন, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণেই এসেছিলেন জন বার্লা। দলের ভালো মন্দ চিন্তা সবকিছু মুখ্যমন্ত্রী তিনি নিজে দেখছেন, তার আমন্ত্রণেই আজকে উনি এসেছিলেন। ফলে এই ব্যাপারে আজকে তার মধ্যে যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল, সেই জন্মদিন পালনের উৎসব, পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুষ্ঠান এটা আজকে এখানে হলো, এই প্রথম তরাই ডুয়ার্সে। তিনি সেখানে আমন্ত্রিত ছিলেন। গতকালের বক্তব্যের পর আবার আজ আরো একবার জন বার্লাকে নিয়ে বিজেপির
সদস্যই নন বলে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানে উনি কে? ভারতীয় জনতা পার্টির 27 অক্টোবর থেকে অদ্যাবধি মেম্বারশিপ হয়েছে, উনি পার্টির মেম্বার